এই টেনশনটা এবার অসহ্য হয়ে উঠছে। ভেবে কুল কিনারা পাচ্ছেন না ডক্টর রণজয় কি করবেন এখন। রাগের চোটে মাথায় খুন চেপে বসেছিল। ইচ্ছে করছিল ওরকম অবাধ্য মেয়েকে টুটি চিপে ওখানেই শেষ করে দিতে। তারপর যা হতো দেখা যেত। অনেক কষ্টে রাগ সংযম করে তড়িঘড়ি বেরিয়ে এসেছিলেন নাফিসার ফ্ল্যাট থেকে। আর কিছুক্ষণ ওখানে থাকলে হয়তো একটা রক্তারক্তি কাণ্ড করে ফেলতেন। ভাগ্যিস সেটা করেননি। রাগের মাথায় পুলিশ ইন্সপেক্টর রাহুল সেনগুপ্ত নামটা মনে পড়েছিল। ইচ্ছা করছিল তক্ষুনি গাড়ি চালিয়ে ওনার সঙ্গে গিয়ে দেখা করেন, সবকিছু খুলে বলেন তার পরবর্তী প্ল্যান। কিন্তু সেটা করলে আরও একটা অপরাধ করা হতো। আইন রক্ষার দায়িত্বে যিনি আছেন তার সাহায্য নিয়ে যদি ক্রাইম করানো হয়, তাহলে দেশের আইন শৃঙ্খলার ওপর আস্থা চলে যেত সাধারণ জনগণের। এখন মনে হচ্ছে গতকাল রাত্রে সোজা বাড়ি ফিরে আসাটাই বুদ্ধিমানের কাজ হয়েছে। কোনো ডিসিশন রাগের মাথায় নিলে ভুল অনিবার্য। সারা রাত ধরে অনেক কিছু মাথায় ঘুরছে, ঘুম আসছে না কিছুতেই। বারবার নিজেকে প্রশ্ন করেছেন, আচ্ছা কিসের অপরাধে নাফিসার মৃত্যু কামনা করছি আমি? কেউ অপরাধ করলে তবে তো শাস্তি পায়। নাফিসার অপরাধটা কি? সে একজন বিবাহিত পুরুষকে ভালোবেসেছে, এটাই কি তার অপরাধ? কাউকে ভালোবাসা তো কোনো অপরাধ নয়। আসন্ন সন্তানের পিতৃ পরিচয় চেয়েছে, এটা তো অন্যায় দাবি নয়, এটা তো কোনো অপরাধও নয়। বরং নাফিসার মৃত্যু কামনা একটা জঘন্যতম অপরাধ। বিশেষ করে এমন একজন মাকে সে হত্যা করতে চাইছে যার গর্ভে ঘুমিয়ে আছে তারই নিজের ঔরসজাত সন্তান। এটা তো নিজের আসন্ন সন্তানকে নিজের হাতে হত্যা করা। ডক্টর রণজয়ের মনে পড়ে গেল সেই দিনটার কথা, যেদিন মেডিকেল কলেজে একজন ডাক্তার হিসেবে ওথ নিতে হয়েছিল। সর্বসম্মুখে শপথবাক্য পাঠ করে বলতে হয়েছিল, কোনো রকম হুমকি বা প্ররোচনার মধ্যেও আমি মানবতার আইনের বিপরীতে আমার চিকিৎসা জ্ঞান ব্যবহার করব না। গর্ভধারণের সময় থেকেই মানুষের জীবনের প্রতি আমি সর্বোচ্চ সম্মান বজায় রাখব। আমি আমার কর্তব্য এবং আমার রোগীর মধ্যে ধর্ম, জাতি, দলীয় রাজনীতি বা সামাজিক অবস্থান বিবেচনার অনুমতি দেব না। আমার পেশা আমি বিবেক ও মর্যাদার সঙ্গে পালন করব। আমার রোগীর স্বাস্থ্য আমার প্রথম বিবেচনা হবে। আমি আমার শিক্ষকদের সম্মান এবং কৃতজ্ঞতা দেব যা তাদের প্রাপ্য। আমি ভারতীয় মেডিকেল কাউন্সিল, পেশাগত আচরণ, শিষ্টাচার এবং নীতিশাস্ত্র, প্রবিধান 2002-এ উল্লিখিত মেডিকেল নৈতিকতার কোড মেনে চলব। ডাক্তারের প্রথম, শেষ এবং একমাত্র কাজ হলো মানুষের প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা। আর সেই তিনি নিজেই ডাক্তার হয়ে প্রাণ বাঁচানোর পরিবর্তে দুটো প্রাণ হত্যা করতে চাইছিলেন, তাও আবার কিনা নিজের অপরাধ ঢাকতে। না, এটা তো নিজের পেশার প্রতি চরম অবমাননা। নিজের শপথ বাক্য পাঠের তো কোনো মূল্যই থাকবে না আর। কেউ যদি জানতে নাও পারে কি উত্তর দেবেন নিজের বিবেকের কাছে? কেউ না জানুক, তিনি নিজে জানবেন। এরপর তিনি আর ডাক্তার নন, তিনি একজন খুনি। হ্যাঁ হ্যাঁ, খুনি হবে তার একমাত্র পরিচয়। একজন অসহায় মা আর তার নিজের ঔরসজাত সন্তানকে খুন করেছেন নিজের হাতে। না। মাঝরাতে তীব্র চিৎকার করে কেঁদে উঠলেন ডক্টর রণজয়। না, এ আমি কিছুতেই পারবো না। নিস্তব্ধ রাতে আচমকা এরকম আর্তনাদ শুনে ঘুম ভেঙে গেছে জয়িতার। এ কি, কি হয়েছে তোমার? সারা শরীর কাঁপছে, এত ঘামছো কেন? কোনো ভয়ের স্বপ্ন দেখেছো নাকি? কোনো উত্তর দিচ্ছে না রণজয়। চোখ মুখ লাল টকটকে, ফুল স্পিডে এসি চলা সত্ত্বেও কুলকুল করে ঘাম ঝরছে সারা শরীর দিয়ে। তাড়াতাড়ি প্রেশার মাপার যন্ত্রটা দিয়ে জয়িতা প্রেশার মেপে দেখল 290/130। ভাগ্যিস জরুরি ওষুধপত্র বাড়িতেই ছিল। দ্রুত মেডিসিন পড়ায় আস্তে আস্তে শান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন রণজয়। বাড়িতে দিন চারেক রেস্ট নিয়ে আবার ফিরে গেলে নিজের কাজে। বারবার করে জয়িতা সাবধান করে দিয়েছে, কোনো রকম উত্তেজনা রণর জন্য প্রাণঘাতী হতে পারে, তাই খুব সাবধান। রণ আর মনে আনতে চায় না নাফিসার কথা। ওর কথা মনে পড়লেই অস্থির অস্থির লাগে। ভবিষ্যতে কি হবে সেই ভাবনার দায় রণ এখন পুরোটাই ছেড়ে দিয়েছে ঈশ্বরের হাতে। নাফিসাও এরপর আর ফোন করেনি। সময় বয়ে যায় আপন খেয়ালে। নাফিসা কি এখনো যাদবপুরে আছে, নাকি চলে গেছে কোথাও বহু দূরে? আর ওসব কথা মাথাতেও আনে না রণজয়। হাসপাতালে ডিউটিতে যায় আর আসে, অবসরে গল্পের বই পড়ে, মনটা হালকা রাখার চেষ্টা করে। এর ঠিক মাসখানেক পর সেদিন বিকেলে হাসপাতালের ইমার্জেন্সিতে এসে থামলো একটা অ্যাম্বুলেন্স। ওয়ার্ড বয়রা স্ট্রেচারে করে নামিয়ে আনলো এক অল্প বয়সী তরুণীকে। সারাটা শরীর রক্তে ভেসে যাচ্ছে, মাথা ফেটে চৌচির। অত সুন্দরী নাফিসার মুখটা পুরো থেতলে গেছে।
ডক্টর রণজয়ের পক্ষে নাফিসাকে চেনা সম্ভব হতো না যদি না ওর গলায় সেই ডিপ ব্লু কালারের হার্ট শেপ লকেটটা থাকতো। ওরকম থ্যাতলানো বিকৃত মুখখানি দেখে শিউরে উঠেছিলেন ডক্টর রণজয়। হাসপাতালে পৌঁছানোর আগে নাফিসার হৃৎপিণ্ডের গতি স্তব্ধ হয়ে গেছে চিরতরে। আজকে উঠলেন ডক্টর রণজয়। কি করে অবস্থা হলো? 4 তলার ব্যালকনি থেকে নিচে পড়ে গেছিল রাস্তায়। আর তখনই বাসের একটা চাকা চলে গেছিল মাথার উপর দিয়ে। ডক্টর রণজয়ের প্রশ্নের উত্তর দিল যাদবপুরের স্থানীয় ক্লাবের 2টি ছেলে, যারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিল নাফিসাকে। নাফিসা তাহলে সুইসাইড করে ফেললো? লোকলজ্জার ভয়ে? সত্যি তো, একটা কুমারী মেয়ে কি করে সারাটা জীবন পিতৃ পরিচয়হীন একটা সন্তানকে বয়ে বেড়াতো? ঈশ্বর বোধহয় এটাই চেয়েছিলেন। নাফিসা নিজে মরে বাঁচিয়ে দিয়ে গেল রনকে। সেদিন নাফিসার বাবা বর্ধমান থেকে কলকাতা এসেছিলেন ব্যবসার কি একটা জরুরি কাজে। মোবাইলে খবর পেয়ে উনিও ছুটে এসেছেন এই হাসপাতালে। ডক্টর সাহেব, আমার মেয়েকে আপনি বাঁচিয়ে দিন ডক্টর। যত টাকা লাগে আমি দেব। আপনি ওকে সুস্থ করে দিন। আমি আপনার পায়ে ধরছি। আই এম সরি, শি ইজ নো মোর। আপনারা একটু অপেক্ষা করুন, পোস্টমর্টেমের পর বডি দেওয়া হবে। ডক্টর রণজয় এখন কথা বলার মতো অবস্থায় নেই। রনর হয়ে উত্তর দিল, ইমার্জেন্সি জুনিয়র ডাক্তার। খবর পেয়ে লোকাল থানার পুলিশ অফিসার রাহুল সেনগুপ্ত এসে হাজির। ফটো তুলে নিয়ে গেলেন নাফিসার মৃতদেহের। ডক্টর রণজয় যখন পোস্টমর্টেম করেন সবসময় পাশে উপস্থিত থাকে সহকারী বিনোদ, কিন্তু আজকের এই পোস্টমর্টেমটা একাই করতে চান ডক্টর রণজয়। নাফিসার জন্য শত কষ্টে বুক ফেটে গেলেও তিনি একাই করবেন এই কাজটা। কুমারী মায়ের কলঙ্কের আঁচড় যেন নাফিসার গায়ে না লাগে। নিজের বুক ফাটা কান্না নিজের বুকে চেপে রেখে গলাটা স্বাভাবিক করার চেষ্টা করে বলে উঠলেন, বিনোদ, হ্যাঁ স্যার, তোমার মা কেমন আছেন এখন? আছেন মোটামুটি। বয়স হয়েছে তো। তুমি তো দেশের বাড়ি যাবে বলছিলে মাকে দেখতে। আজকে এখনই বেরিয়ে পড়ো। কাল তো তোমার অফ ডে আছে, যাও ঘুরে এসো মায়ের কাছ থেকে। কিন্তু স্যার, পোস্টমর্টেম? আরে পোস্টমর্টেম তো রোজই থাকবে, মা চিরদিন থাকবেন না। যাও যাও, দেরি করো না, বেরিয়ে পড়ো। এদিকটা আমি একাই সামলে নিতে পারবো। থ্যাংক ইউ স্যার। বিনোদ চলে যেতেই মর্গের দরজা বন্ধ করে দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন ডক্টর রণজয়। ওরকম ফুলের মতো নাফিসার শরীরটা তিনি কিছুতেই কাটাছেঁড়া করতে পারবেন না। নাফিসার গলায় এখনো ঝুলছে ঘন নীল রঙের পাথর বসানো সেই সোনার লকেটটা। কি খুশি না হয়েছিল নাফিসা! ওটা ওর গলায় পরিয়ে দেওয়ার দিন আজ সব শেষ, সব ঋণ শোধ। নাফিসার কোনোদিন চাইতে আসবে না তার গর্ভের সন্তানের পিতৃ পরিচয়ের অনুরোধ নিয়ে। কি করে রণজয় ছুরি চালাবে নাফিসার পেটে? সেখানে যে এখনো শুয়ে আছে তারই ঔরসজাত মৃত সন্তান। কাটাছেঁড়া না করেই কাঁপা কাঁপা হাতে তাড়াতাড়ি লিখে ফেললেন নাফিসার পোস্টমর্টেম রিপোর্ট। তাতে লিখলেন মৃত্যুর কারণ দুর্ঘটনা। উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মাথা ফেটে অতিরিক্ত রক্তপাতে মৃত্যু। মৃত্যুকালে নাফিসা যে 3 মাসে প্রেগনেন্ট ছিল, ময়না তদন্তের রিপোর্টে তার কোনো উল্লেখ নেই। শববাহী গাড়িতে ফুলের সাজে সাজিয়ে একমাত্র মেয়ের মৃতদেহ নিয়ে বর্ধমানে ফিরে গেলেন নাফিসার বাবা। গভীর রাতে কবর দিলেন নিকটস্থ কবরস্থানে। কিন্তু কথায় বলে পাপ তার বাপকেও ছাড়ে না। একমাত্র মেয়ের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। মেয়ের ময়না তদন্তের রিপোর্টে সন্তুষ্ট নন নাফিসার বাবা। তিনি তার নিজের মেয়েকে ভালো মতো চেনেন। যে মেয়ে নাগরদোলা চড়তে ভয় পেত, যে মেয়ে উঁচু জায়গায় উঠতে ভয় পেত, সেই মেয়ে 4 তলার ব্যালকনির কিনারে উকি দিতে গিয়ে নিচে পড়ে গেছে। এটা তার কিছুতে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। 1 সপ্তাহ পর তিনি আবার ফিরে এলেন কলকাতায়। আবার নতুন করে তদন্তের অনুরোধ জানালেন যাদবপুর থানার ওসিকে। স্যার, আমার দৃঢ় বিশ্বাস দুর্ঘটনায় আমার মেয়ের মৃত্যু হয়নি। আমি নিশ্চিত আমার মেয়েকে খুন করা হয়েছে। আপনি একটু খোঁজ খবর করে দেখুন স্যার। এর জন্য খরচাপাতি যা লাগে আমি দেব, ও নিয়ে আপনি ভাববেন না। আমি চাই আমার মেয়ে সুবিচার পাক। কথা বলতে বলতে কেঁদে ফেলেছে নাফিসার বাবা। খরচাপাতির কথা শুনে নড়ে চড়ে বসলেন যাদবপুর থানার ওসি। দেখুন, আপনার মেয়ের কেসটা এখন ক্লোজড চ্যাপ্টার। সেই বন্ধ ফাইল যদি আবার ওপেন করতে হয়, বুঝতেই পারছেন এটা সরকারি দপ্তর, অনেক জবাবদিহি করতে হয়। নতুন কেস ছেড়ে কেন আবার ক্লোজড ফাইল ওপেন করা হলো? প্রচুর কৈফিয়ত তাদের মুখ বন্ধ রাখতে। হ্যাঁ স্যার, বুঝেছি আপনার কথা। আমার সঙ্গে আপাতত 25,000 আছে, এটা রাখুন, পরে আবার দিয়ে যাব। আরে আরে করছেন কি? চলুন চলুন, বাইরে চলুন। ওসি উঠে পড়লেন চেয়ার ছেড়ে। পিছু পিছু বাইরে বেরিয়ে এলেন নাফিসার বাবা। থানার ভেতরে সিসিটিভি লাগানো আছে, দেখেননি? ওখানে কেউ নেয় এসব? রাস্তার ওপারে চা দোকানটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। কানাইকে প্যাকেটটা দিয়ে বলবেন আমি রাখতে দিয়েছি। কানাই? কে কানাই?
চা দোকান চালায়, ওর নাম কানাই। যান, ওর হাতে টাকাটা দিয়ে নিশ্চিন্তে বাড়ি চলে যান, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে স্যার। আর শুনুন, নাফিসার মোবাইল নম্বরটা আমাকে দিয়ে যান তো। ও হ্যাঁ, লিখে নিন 987654। ওসির কথা মতো চা দোকানে টাকাটা দিয়ে বর্ধমানে ফিরে গেলেন নাফিসার বাবা। টাকা নিয়ে কাজ না করার মানুষ নন যাদবপুর থানার ওসি সুদীপ্ত রায়। উনি সঙ্গে সঙ্গে বর্ধমান থানার ওসি রমেন দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করলেন। রমেন দাসের সঙ্গে সুদীপ্ত রায়ের আগেই পরিচিতি ছিল, এর আগে এক ব্যাংক ডাকাতি মামলায়। আরে সুদীপ্ত দা, এতদিন পর ফোন। বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ রমেন, বাড়িতে সবাই ভালো। একটা দরকারে তোমাকে ফোন করলাম। বলো দাদা। তোমার এলাকার মোহাম্মদ নিজামুদ্দিনকে তুমি চেনো? রাইস মিলের মালিক তো? হ্যাঁ, খুব ভালো মতো চিনি। গতকাল উনি এসেছিলেন আমার কাছে। ওনার মেয়ে নাফিসার মৃত্যুর তদন্ত চান। হ্যাঁ, ওনার কথাই বলছি। তুমি ওনার মেয়ের আবার পোস্টমর্টেম করানোর ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে দাদা, আমি আজকেই ব্যবস্থা নিচ্ছি। ওসি রমেন দাসের তৎপরতায় নাফিসার বাবার উপস্থিতিতে আবার খোঁড়া হলো নাফিসার কবর। দুজন অভিজ্ঞ ডাক্তার আর একজন সহকারী মিলে দ্বিতীয়বার করলেন নাফিসার মৃত্যুর ময়নাতদন্ত। পরদিন সকালে চলে এলো নাফিসার পোস্টমর্টেম রিপোর্ট। নতুন রিপোর্টের সঙ্গে ডক্টর রণজয়ের লেখা রিপোর্টে অমিল কিছুই নেই। উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মাথার খুলিতে ফ্র্যাকচার, অতিরিক্ত রক্তপাতে মৃত্যু, মৃত্যুকালে নাফিসাকে 3 মাসে প্রেগনেন্ট ছিল, এরকম কোনো কথা লেখা নেই রিপোর্টে। তবে হ্যাঁ, একটা বাড়তি কথা লেখা আছে নতুন রিপোর্টে। মৃত্যুর পর এটাই নাফিসার প্রথম ময়নাতদন্ত, এর আগে নাফিসার ময়নাতদন্ত করা হয়নি। রিপোর্টটা হাতে পেয়ে মুখটা গম্ভীর হয়ে গেল যাদবপুর থানার ওসি সুদীপ্তর। তাহলে এর আগে নাফিসার পোস্টমর্টেম করা হয়নি? অদ্ভুত ব্যাপার। নাফিসার বাবার অনুমান কি তাহলে সত্যি? কোনো কিছু আড়াল করার চেষ্টা হচ্ছে? এটা কি দুর্ঘটনা নয়, সুইসাইড নাকি মার্ডার? কিছু একটা গড়বড় তো আছেই, সেটা কি? সেটা জানতে হলে প্রথমেই কথা বলতে হবে ডক্টর রণজয়ের সঙ্গে। উনি কি আদৌ পোস্টমর্টেম করেছিলেন? আর কে কে উপস্থিত ছিলেন পোস্টমর্টেম করার সময়? হঠাৎ কি মনে হলো চেঁচিয়ে রাখলেন তার দক্ষ অ্যাসিস্ট্যান্টকে, অঞ্জন এদিকে একটু এসো তো। হ্যাঁ স্যার বলুন। এই মোবাইল নাম্বারটার গত 6 মাসের কল ডিটেলস চাই আমার। কখন পাবো? ঘন্টা 3 সময় দিন। দিলাম, তার বেশি দেরি না হয়। ঠিক আছে স্যার। সুদীপ্ত বাবু তার একজন সহকারীকে পাঠিয়ে দিলেন হাসপাতালে, আর উনি নিজে চলে গেলেন যাদবপুরের ফ্ল্যাটে। কেয়ারটেকার রাম সিং তখন গেটের সামনে একটা টুলে বসে খৈনি ডলছে। পুলিশের গাড়ি দেখে সব সম্ভ্রমে উঠে দাঁড়ালো। তুমি এই ফ্ল্যাটের কেয়ারটেকার? জি সাব। কি নাম? রাম সিং সাব। রাম সিং, তোমার কাছে নাফিসার ফ্ল্যাটে ডুপ্লিকেট চাবি আছে না? জি সাব। চাবিটা নিয়ে আমাদের সঙ্গে ওপরে চলো। চাবি ঝোলানোর বোর্ড থেকে 3rd ফ্লোরের চাবিটা নিয়ে নিল রাম সিং। ওসির সঙ্গে লিফটে করে উঠে গেল 3rd ফ্লোরে। ফ্ল্যাটের দরজা খুলে ব্যালকনিতে গিয়ে উকি দিলেন সুদীপ্ত বাবু। ব্যালকনির রেলিং এতটাও নিচু নয় যে উকি দিতে গিয়ে কেউ নিচে পড়ে যাবে। অবশ্য কেউ মদ্যপান করে থাকলে সেটা আলাদা কথা, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী নাফিসার পাকস্থলীতে অ্যালকোহল পাওয়া যায়নি। তাহলে হয় সুইসাইড, নয় মার্ডার। এই দুটোর মধ্যে কোনো একটা, কিন্তু কোনটা? নাফিসার জিনিসপত্র উল্টে পাল্টে দেখতে লাগলেন সুদীপ্ত রায়। রাম সিং এর মুখের দিকে না তাকিয়ে হঠাৎ বলে উঠলেন, তুমি তাহলে সেই লোক যে নাফিসাকে সবচেয়ে প্রথমে আহত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেছিলে, তাই তো রাম সিং? একটু যেন থতমত খেয়ে গেল আচমকা প্রশ্নটা শুনে। সরাসরি না তাকিয়ে দেওয়াল আয়না দিয়ে রাম সিং এর মুখের অভিব্যক্তি লক্ষ্য রাখছেন সুদীপ্ত বাবু। বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে রাম সিংকে। জি জি সাব। তখন তুমি কি করছিলে? আমি তখন টুল নিয়ে নিচে বসেছিলাম। দিদিমণি আমার সামনে এসে পড়লেন উপর থেকে, একদম রাস্তায়। আর তখনই একটা বাস এসে। কি করলে তখন? আমি তো জোরসে চিৎকার করলাম। ক্লাবের ছেলেরা আসলো, দিদিমণিকে নিয়ে গেল হাসপাতালে। হঠাৎ বেজে উঠল সুদীপ্ত বাবুর মোবাইল ফোন। অঞ্জন কল করছে। বলো অঞ্জন। স্যার, একটা খবর আছে। একজন ভদ্রলোক এসেছেন ওনার মেয়ে রিয়ার নামে নিখোঁজ ডায়েরি করাতে। বাড়ি থেকে ঝগড়া করে পালিয়ে গেছে রিয়া। উনি রিয়ার বন্ধুদের মাধ্যমে খবর পেয়েছেন রিয়া নাকি ওর ঘনিষ্ঠ বন্ধু নাফিসার ফ্ল্যাটে গিয়ে উঠেছে, কিন্তু নাফিসার ফ্ল্যাটে গিয়ে উনি রিয়ার খোঁজ পাননি। ও আচ্ছা। রাম সিং। জি সাব। এই ফ্ল্যাটে রিয়া নামের কেউ থাকতো নাফিসার সঙ্গে? নেহি তো, ও তো একেলে রহতি থি। নির্ঘাতই রাম সিং সারাদিন ঝিমায়, আর নয়তো খেয়াল রাখে না ফ্ল্যাটে কে যাচ্ছে আর কে আসছে। বন্ধুদের মাধ্যমে যখন রিয়ার বাবা খবর পেয়েছেন, সেই খবরটা সত্যি হবার চান্স 99%। কিন্তু তাহলে রিয়া এখন কোথায়? রিয়ার সঙ্গে নাফিসার মৃত্যুর কি কোনো যোগসূত্র আছে?
অঞ্জন, তুমি রিয়ার বাবাকে একটু ওয়েট করতে বলো, ওনার সঙ্গে কিছু কথা আছে আমার। ওকে স্যার, আপনি থানায় না ফেরা পর্যন্ত ওনাকে বসিয়ে রাখছি। দুহাতে গ্লাভস পরে নাফিসার সমস্ত জিনিসপত্র ওলট পালট করে ফেলেছেন সুদীপ্ত বাবু। পড়া টেবিলে রাখা ছিল নাফিসার মোবাইল ফোন, সেটা আলতো করে তুলে নিজের ব্যাগে রাখলেন। মোবাইলে চার্জ নেই, ডেড হয়ে গেছে। তোলপাড় করে ফেলেছেন যেখানে যা কিছু ছিল। এইসব ঘাটাঘাটি করতে গিয়ে খুঁজে পেলেন আর একটা আশ্চর্যজনক জিনিস। একটা প্রেসক্রিপশন খুঁজে পেলেন নাফিসার বিছানার তোষকের তলায়। ডক্টর জয়িতা মুখার্জি, গাইনোকোলজিস্ট, ওনার লেখা প্রেসক্রিপশন। নাফিসার প্রেগনেন্সির কথা কনফার্ম করেছেন উনি। কিছু মেডিসিনও লেখা রয়েছে সেই প্রেসক্রিপশনে। ভীষণ অবাক হয়ে গেছেন সুদীপ্ত বাবু। কি হচ্ছে এসব? ডক্টর রণজয় নাকি পোস্টমর্টেমই করেননি? আবার ওদিকে বর্ধমানের অত বড় গাইনোকোলজিস্ট ডক্টর সান্যাল, উনি নিজে উপস্থিত ছিলেন নাফিসার দ্বিতীয়বার ময়নাতদন্তের সময়। নাফিসার প্রেগনেন্সির কথা উনি রিপোর্টে লেখেননি তো? তাহলে মৃত্যুর আগে কি নাফিসা অ্যাবর্শন করিয়েছিল? হয়তো ডক্টর জয়িতা বলতে পারবেন এই ব্যাপারে। ওসি সুদীপ্ত রায় নিচে নেমে গেলেন। যাওয়ার সময় পকেটে করে নিয়ে গেলেন ডক্টর জয়িতা মুখার্জির প্রেসক্রিপশন। রাম সিং, তোমাকে একবার থানায় যেতে হবে আমাদের সঙ্গে। থানায়? লেকিন কেন সাব? সেটা থানায় গেলেই জানতে পারবে। রাম সিং এর মুখটা ভয় শুকিয়ে কাঠ। থানায় যেতে হবে শুনে খুব ঘাবড়ে গেছে বেচারা। কি হলো, ওঠো। সুদীপ্ত বাবুর ধমকে জিপের পিছনে চড়ে বসলো রাম সিং। যাদবপুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত বাবু অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। পুলিশ ইন্সপেক্টর রাহুল সেনগুপ্তের সঙ্গে যেহেতু ডক্টর রণজয়ের নিত্য ওঠা বসা, তাই দুজনের মধ্যে গোপন আঁতাত থাকলেও থাকতে পারে। সেই কারণে উনি তার বিশ্বস্ত সাব ইন্সপেক্টর সঞ্জয় চৌধুরীকে পাঠিয়েছেন সেই হাসপাতালে যেখানে নাফিসার বডির ময়নাতদন্ত করেছিলেন ডক্টর রণজয় মুখার্জি। খোঁজ নিয়ে ইন্সপেক্টর সঞ্জয় বাবু জানতে পারলেন ডক্টর মুখার্জিকে পোস্টমর্টেমের কাজে সহায়তা করে বিনোদ নামের একজন অ্যাসিস্ট্যান্ট। প্রথমেই উনি কথা বললেন বিনোদের সঙ্গে। বিনোদ বাবু, আপনার মনে পড়ে এই কিছুদিন আগে বছর 20-22-এর একটি মেয়ের ময়নাতদন্ত করা হয়েছিল এই হাসপাতালে? তাও কতদিন আগে স্যার? আসলে রোজই এত লাশ আসে। একটু হিন্টস দিই, তাহলে মনে পড়বে আপনার। মেয়েটির নাম নাফিসা। মেয়েটির মাথার ওপর দিয়ে বাসের চাকা চলে গেছিল, মুখটা চেনা যাচ্ছিল না। ও হ্যাঁ স্যার, মনে পড়েছে। 7-10 দিন আগের কথা। ওই মেয়েটিকে হাসপাতালে আনা হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। মুখটাকে বিভৎস, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে রাস্তাতে মেয়েটি মারা যায়। কি কারণে মেয়েটির মৃত্যু হয়েছিল সেটা মনে আছে আপনার? পোস্টমর্টেম করার সময় তো আপনি ডক্টর মুখার্জির সঙ্গে ছিলেন। মানে স্যার, কি হলো, উত্তর দিন। স্যার, মানে ওই দিন আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তাড়াতাড়ি বেরিয়ে গেছিলেন? মানে সরকারি কাজে গাফিলতি? না না স্যার, ইচ্ছে করে নয় স্যার। আসলে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না তো, তাই ডক্টর মুখার্জি আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলেন। তাহলে পোস্টমর্টেম কে করলো, উনি একাই? হ্যাঁ স্যার, উনি আমাকে বললেন চলে যেতে। পোস্টমর্টেমটা উনি একাই করে নিতে পারবেন বললেন। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ স্যার। ডক্টর রণজয়কে দেখছি না, উনি এখন কোথায়? উনি মনে হয় নিজের চেম্বারেই আছেন। আপনি আমার সঙ্গে আসুন স্যার, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। যাদবপুর থানায় রিয়ার বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন ভিজিটর্স চেয়ারে। সুদীপ্ত বাবু থানায় পৌঁছাতেই রিয়ার বাবার সঙ্গে অঞ্জন পরিচয় করিয়ে দিল। কাদো কাদো মুখ করে সুদীপ্ত বাবু টেবিলের উল্টো দিকের চেয়ারে এসে বসলেন রিয়ার বাবা। স্যার, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। প্রায় 2 সপ্তাহ হতে চলল, আমার মেয়ের কোনো খোঁজ খবর নেই। ওর ফোনে কতবার ফোন করেছি, কিন্তু ও যে মোবাইলে কি করে রেখেছে কিছুতেই কানেক্ট করতে পারিনি। আপনি একটু দেখুন স্যার। অঞ্জন, এই মোবাইলটার চ্যাট হিস্ট্রি আর যা যা ইম্পর্টেন্ট তথ্য আছে সবগুলোর প্রিন্ট আউট নিয়ে এসো তো। ও, নাফিসার মোবাইলটা তাহলে পাওয়া গেছে স্যার? ওর গত 6 মাসের কল ডিটেলস তো আগেই বের করে নিয়েছি, শুধু চ্যাট হিস্ট্রির প্রিন্ট আউটটা এখনই এনে দিচ্ছি স্যার। মোবাইলটা নিয়ে অঞ্জন চলে যেতেই ফুপিয়ে কেঁদে উঠলেন রিয়ার বাবা। আপনি একটু দেখুন স্যার, কোথায় যে চলে গেল আমার মেয়েটা। ওর মা তো কেঁদে কেঁদে খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে। কি হয়েছিল আপনার মেয়ের? হঠাৎ বাড়ি ছেড়ে পালালো কেন? অভিমানে স্যার। রাগের মাথায় অত বড় মেয়ের গায়ে হাত তুলেছিলাম, অপমানটা সইতে পারেনি। সব দোষ আমার স্যার। কি হয়েছিল সব খুলে বলুন। রিয়ার কোনো এক বন্ধুর বার্থডে পার্টি ছিল। ওরা সব বন্ধুরা মিলে পার্ক স্ট্রিটে গেছিল বন্ধুর বার্থডে সেলিব্রেশনে। ফিরতে ওর অনেক রাত হচ্ছিল। কতবার ফোন করলাম, ফোন ধরলই না। শেষে রাত তখন 1:30 হবে, একটা গাড়ি এসে থামলো বাড়ির সামনে। ওরা দুজন ছেলে বন্ধুর কাঁধে ভর করে বাড়িতে ঢুকলো রিয়া।
আমি তো প্রথমে চমকে গেছিলাম, রিয়ার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর ভক করে নাকে মদের গন্ধ আসতে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। ওর বন্ধুদের সামনেই সপাটে থাপ্পড় মেরেছিলাম রিয়ার দু গালে। বন্ধু দুজন তো রিয়াকে ফেলে দিয়েই পালালো, আর রিয়াও কখন যে পালালো পরদিন ভোরবেলায় আমি টেরই পাইনি স্যার। এটা ঠিক করেননি, গায়ে হাত তোলা উচিত হয়নি আপনার। পরে ঠান্ডা মাথায় বোঝাতে পারতেন। তখন যদি জানতাম এমন হবে। তা আপনি এতদিন পর থানায় এলেন কেন? 2 সপ্তাহ হয়ে গেল আপনার মেয়ে নিখোঁজ, আর এতদিন পরে মনে পড়লো আপনার? না স্যার, আমি পরদিনই গেছিলাম আমাদের লোকাল থানা বারুইপুরে, কিন্তু ওখানকার ইনচার্জ তো আমার কোনো কথাই শুনলেন না। বললেন এরকম পালিয়ে বিয়ে আকছার হচ্ছে, আপনার মেয়ে এখন সাবালিকা, তাই ডায়েরি নেওয়া যাবে না। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনার মেয়ের একটা ফটো আর আপনার মেয়ের মোবাইল নাম্বারটা দিয়ে যান। ফটো আমি সঙ্গে করে এনেছি স্যার, এই নিন। আর ওর মোবাইল নম্বর হলো 98349। ঠিক আছে, এবার আপনি আসুন, খবর পেলেই জানাবো আপনাকে। ধন্যবাদ স্যার, মনে করে একটু দেখবেন স্যার। চোখ দুটো ছলছলে নমস্কার করে থানা থেকে বেরিয়ে গেলেন রিয়ার বাবা। হঠাৎ কি মনে হলো সুদীপ্তবাবু নিজের মোবাইল থেকে কল করলেন রিয়ার বাবার দিয়ে যাওয়া নম্বরে। মোবাইলে রিং হচ্ছে। হ্যালো, কে বলছেন? অঞ্জন, একবার আমার ঘরে এসো তো। ও স্যার, আপনি কল করেছেন? আসছি স্যার। অঞ্জন তার কাজের ব্যাপারে অত্যন্ত দক্ষ ছেলে। নাফিসার ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা মোবাইলটা হাতে পেয়েই প্যাটার্ন আনলক করে ফেলেছে নিমেষের মধ্যে। ওটাতে কল ডাইভার্ট করা ছিল, তাই রিয়ার বাবা তার মেয়েকে ফোনে পাননি। নাফিসার মোবাইলের গত 6 মাসের কল ডিটেলস প্রিন্ট আউট হাতে নিয়ে সুদীপ্ত বাবুর চেম্বারে ঢুকলো অঞ্জন। স্যার, আপনি যে মোবাইলটা দিলেন এটা তো নাফিসার মোবাইল নম্বর নয়, নম্বরটা আলাদা। জানি, ওটার ব্যাপারে পরে দেখছি। স্যার, এই একটা নাম্বার পেয়েছি যেটাতে সবচেয়ে বেশি কল করেছিল নাফিসা। থ্যাঙ্কস অঞ্জন। ট্রেস করেছো কার নাম্বার? হ্যাঁ স্যার, করেছি। এটা ডক্টর রণজয় মুখার্জির ফোন নাম্বার। ও আই সি, তাহলে 2 2 4 হলো। একেবারে জলের মতো অঙ্ক। এটাই এতক্ষণ ভাবছিলাম, পোস্টমর্টেম না করেই কেন সার্টিফিকেট লিখে দিলেন ডক্টর মুখার্জি। নাফিসার ঘরে পাওয়া গেল রিয়ার মোবাইল, তার মানে ওরা বন্ধুরা ঠিকই বলেছিল। নাফিসার ঘরে কিন্তু নাফিসার মোবাইলটা পাওয়া যায়নি। অঞ্জন। হ্যাঁ স্যার, তুমি কি নাফিসার মোবাইলে কল করে দেখেছিলে? হ্যাঁ স্যার, কল করেছিলাম, নাম্বারটা বৈধ নয় বলছে। সিম কার্ড চেঞ্জ করে ফেলেছে নাফিসা। আমি শিওর নাফিসা জীবিত। মাঝখান থেকে বেচারি রিয়া বেঘরে প্রাণ হারালো। অঞ্জন। হ্যাঁ স্যার, বর্ধমান থেকে যে পোস্টমর্টেমের রিপোর্টটা এসেছে দেখবে, ওটাতে ডিএনএ টেস্ট রিপোর্ট অ্যাটাচ করা আছে। রিয়ার বাবার ডিএনএ টেস্ট করালেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। আর শোনো, তুমি একবার ইন্সপেক্টর সঞ্জয়কে আমার নাম করে ফোন করে বলো ডক্টর রণজয়কে যাদবপুর থানায় এক্ষুনি তুলে আনতে। ওকে স্যার, আমি এখনই জানিয়ে দিচ্ছি। ওসি সুদীপ্ত রায় অনেক অভিজ্ঞ মানুষ। রাম সিং এর মুখ চোখে যে অপরাধী ভাব ফুটে উঠেছে সেটা তার নজর এড়ায়নি। ওনার এটাও নজর এড়ায়নি যাদবপুরে নাফিসার ফ্ল্যাটের সামনে যখন পুলিশের জিপটা গিয়ে থামলো, সেই সময় রাম সিং এর ফুল হাতা শার্টটা গোটানো ছিল। পুলিশের জিপ থেকে সুদীপ্ত রায়কে নামতে দেখে তাড়াতাড়ি শার্টের গোটানো হাতাটা খুলে লম্বা করে নিয়ে বোতাম আটকে দিয়েছিল রাম সিং। প্রচন্ড জোরে ধমকে উঠলেন সুদীপ্ত বাবু। রাম সিং, তোমার শার্টটা খোলো। কিউ সাব? বেশি কথা নয়, তোমাকে খুলতে বলেছি, খোলো। যে সন্দেহটা করছিলেন সেটা ঠিকই। জামা খুলতে দেখা গেল রাম সিং এর দুটো হাতে নখের আঁচড়ের দাগ। কেউ যেন আঁচড়ে কামড়ে দিয়েছে। কারোর সঙ্গে যেন জোর ধস্তাধস্তি হয়েছে। পরিষ্কার সেটা বোঝা যাচ্ছে। হাতের দাগগুলো কিসের দাগ? মচ্ছর সাব, বহুত মচ্ছর। সপাটে 82 সিক্কার চর এসে পড়লো রাম সিং এর গালে। আর একটু হলে চেয়ার থেকে উল্টে পড়ে যেত রাম সিং। খুব জোর নিজেকে সামলে নিয়েছে, ঠোঁটের কষ বেয়ে ঝরছে রক্তের ফোঁটা। বল শালা, কত টাকা নিয়েছিলি? আবার সপাটে চর মারলেন বাঁ হাত দিয়ে। 5 আঙুলের ছাপ বসে গেছে রাম সিং এর দু গালে। ফুপিয়ে উঠল একবার, কিন্তু মুখে কোনো কথা নেই রাম সিং এর। হাবিলদার, লকআপে নিয়ে যাও একে। যতক্ষণ না উত্তর দেয়, লাঠি যা পারো চালিয়ে যাও। পুলিশ জানে কিভাবে পিঠে চাবুক মেরে পেট থেকে কথা বের করতে হয়। টানা 1 ঘন্টা পুলিশের অকথ্য অত্যাচার সহ্য করে অবশেষে মুখ খুলল রাম সিং। বাতাতা হু সব কুছ বাতাতা হু। मैं हूँ नफीसा बेटी की मौत का जिम्मेदार। সে তো মুখ খুললি, আগে বললেই হতো, তাহলে এত মার খেতিস না। বল এবার, তোর মেয়ের বয়সী একটা মেয়েকে তুই খুন করলি কেন? रुपया लेगे साहब, गांव में मेरा लड़की का शादी है, बाइक मांगा है, लड़के वालों 1 लाख नगद भी मांगा है, गहने अलग से। कहाँ से दूं इतना रुपया?
কত টাকা নিয়েছিলি? 3 লাখ সাব। মাত্র 3 লাখ টাকার জন্য তোর মেয়ের বয়সী একটা মেয়েকে তুই খুন করলি? কে দিয়েছিল খুনের বরাত? হো আমি বলতে পারবো না। বলতে তো তোকে হবেই। আগে বল মার্ডারটা করলি কিভাবে? বলবে কি বলবে না ভেবে চুপ করে আছে রাম সিং। কনস্টেবল লাঠি উঁচিয়ে ধরতেই আবার গড়গড় করে বলে ফেললো, উস দিন আমি নাফিসা বেটি के रूम में गेलाम, बेल बाजालाम, लेकिन दरवाजा खुल्लो ना, शायद सो रही थी। कुछ देर बाद दरवाजा खुल के बोली, क्या चाहिए? हामी बोललाम बैल्कनी में पतंग लटक रहा, बच्चे लोग मांग रहा है। पतंग माने घुड़ी? হ্যাঁ ঘুড়ি তোমার ব্যালকনিতে আছে, যাও নিয়ে যাও। आप ला दीजिए, हम यहाँ खड़े हैं। जैसे नफीसा बेटी बैल्कनीते गलो, हम भी पीछे पीछे जाके उसको पकड़ के गिराने का कोशिश की, लेकिन मैंने देर कर दी। वो बुझे गलो कि मैं उसे उठा के नीचे गिराने वाला हूँ। तुरंत मेरे पर हमला कर लो, नाखून से दांतों से कहीं जगह काट दिया मेरे हाथ में। फिर मैंने जोर से ताकत लगाया, एक झटके में उसको उठा के फेंक दिया बैल्कनी से। তুই শিওর সেই মেয়েটা নাফিসাই ছিল? ওর মুখটা দেখেছিলি? नहीं साहब, मुंह देखा नहीं। मुखे बड़ा से रुमाल से बांधा था, शायद করোনা के लिए। একবার যদি মুখটা দেখতিস তাহলে বুঝতিস মেয়েটা নাফিসা নয়। क्या बोल रहा है साहब? कौन थी ও? বাদ দে, তারপর কি করলি? তারপর তুই দরজাটা টেনে লক করে নিচে গিয়ে চেঁচিয়ে ক্লাবের ছেলেদের জড়ো করলি, তাই তো? জি সাহেব। এবার বল কে তোকে খুনের বরাত দিয়েছিল? আর কোনো উত্তর নেই রাম সিং এর মুখে। চুপ করে বেঞ্চে বসে আছে মাথা গুজে। অঞ্জন চলে গেল ইন্সপেক্টর সঞ্জয়কে ফোন করতে, আর তখনই রাম সিং এর দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়লেন ওসি সুদীপ্ত রায়। তোর কি আরো মার খাওয়ার শখ হয়েছে? আমাকে মাফ করে দিন সাহেব, বেটি কা শাদি কে লিয়ে গলতি কর बैठा। মাফ করার আমি কে? আদালতে বিচার হবে, তখন দেখা যাবে তোর কি শাস্তি হয়। তবে রাজসাক্ষী হলে হয়তো বেকসুর খালাস হয়েও যেতে পারিস। রাজসাক্ষী? ও ক্যা হিসাব? মানে তুই যদি সব সত্যি কথা খুলে বলিস তাহলে তোর মাপ হতেও পারে। সবই তো बोला मैंने, सच सच बताया। না তুই বলিসনি নাফিসাকে খুন করার বরাত তোকে কে দিয়েছিল। আমি সচ বলছে সাব, আমি জানে না। কন হে औरत? औरत? কোনো মহিলা তোকে বরাত দিয়েছিল? জি সাব। দেখতে কেমন সেটা আমি জানে না। জানি না মানে? তুই টাকা নিয়েছিস আর তুই জানিস না? ও औरत বোরখা পরে আসছিল। বোরখা পরে? সে তো ছেলেও মেয়ে সাজতে পারে বোরখা পরে। কি করে বুঝলি যে औरत ছিল? गले का आवाज से मैं निश्चित बोल रहा हूँ साहब, वो अजनबी औरत ही था। मेरे को 1.5 लाख रुपया दे के बोली बाकी 1.5 लाख काम होने का बाद। বাকি টাকা পেয়েছিলি? জি সাব, পুরো 3 লাখ মিল গয়ে। অঞ্জন এসে জানিয়ে গেল, স্যার আপনার নাম করে সঞ্জয়বাবুকে ফোন করেছিলাম, উনি হাসপাতালে গেছিলেন। ওখান থেকে এইমাত্র ফোনে জানালেন ডক্টর অনুজয় মুখার্জি উধাও, ওনার দুটো মোবাইল নাম্বারই সুইচ অফ বলছে। হোয়াট? পুরো ঘটনাটা গভীরভাবে ভাবতে বসলেন সুদীপ্ত রায়। রাম সিং এর বয়ান অনুযায়ী একজন মহিলা এসেছিল খুনের বরাত দিতে। এই ঘটনার সন্দেহজনক আসামি ডক্টর রণজয় পলাতক। রাম সিং যা বলার বলে দিয়েছে, ওর কাছে আর নতুন কোনো তথ্য নেই। কে হতে পারে সেই মহিলা যে এসেছিল খুনের বরাত দিতে? আর কাকে জেরা করে কিছু নতুন তথ্য পাওয়া যেতে পারে, এটাই ভাবিয়ে তুলেছে সুদীপ্ত রায়কে। হঠাৎ মনে হলো ডক্টর জয়িতা মুখার্জি কি কিছু হেল্প করতে পারেন এই ব্যাপারে। প্রেসক্রিপশনের ডেটটা খুব বেশি পুরনো নয়, ওনার নিশ্চয়ই মনে থাকবে নাফিসার কথা। পেশেন্টকে দেখাতে নাফিসার সঙ্গে আর কে এসেছিল? কোনো মহিলা এসেছিল কি? ডাক্তারদের মেমোরি খুব শার্প হয়, কত রকম মেডিসিনের নাম মুখস্থ রাখতে হয় ওনাদের। একটু চেষ্টা করলে সবকিছু ঠিক মনে করে বলতে পারবেন ডক্টর জয়িতা মুখার্জি। হঠাৎ আরেকটা কথা বিদ্যুৎ চমকের মতো মাথায় খেলে গেল সুদীপ্ত রায়ের। রণজয় মুখার্জি আর জয়িতা মুখার্জি দুজনেই ডাক্তার, দুজনেরই টাইটেল দেখছি এক। আচ্ছা দুজনের স্বামী স্ত্রী নন তো? সন্দেহটা যখন মনে একবার দানা বেঁধেছে পুরোটা খতিয়ে দেখা দরকার। মোবাইলে ফেসবুক ওপেন করে জয়িতা মুখার্জি গাইনোকোলজিস্ট নামে সার্চ দিলেন যাদবপুর থানার ভারপ্রাপ্ত ওসি সুদীপ্ত রায়। মানতেই হবে তার দূরদৃষ্টি। ফেসবুকে প্রায় সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া গেল ডক্টর জয়িতা মুখার্জির প্রোফাইল। সেখানে রয়েছে অনেক ছবি, হাজবেন্ড রণজয় মুখার্জির ছবি, 6 বছরের পুত্র সন্তান তাতানুর ছবি, কার্শিয়াংয়ের একটা স্কুলের সামনে ইউনিফর্ম পরা তাতানুর ছবি। যেটা সন্দেহ হচ্ছিল ওনারা দুজনের স্বামী স্ত্রী কিনা সেটা মিলে গেছে। প্রেসক্রিপশনের ওপরেই দেওয়া রয়েছে ডক্টর জয়িতা মুখার্জির মোবাইল নাম্বার। কল করলেন সুদীপ্ত রায়। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ আইদার সুইচড অফ or not reachable at this moment.
পুরো ঘটনাটা গভীরভাবে ভাবতে বসেছেন যাদবপুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত রায়। হাসপাতাল থেকে আচমকা উধাও হয়ে গেলেন ডক্টর রণজয় মুখার্জি। হঠাৎ উধাও হলেন কেন? ইন্সপেক্টর সঞ্জয় ওই হাসপাতালে গিয়ে নাফিসার পোস্টমর্টমের ব্যাপারে খোঁজ খবর করছিলেন, সেই জন্য ডক্টর রণজয় নিশ্চয়ই আড়াল থেকে শুনতে পেয়েছেন, আর তাই তৎক্ষণাৎ পালিয়েছেন হাসপাতাল ছেড়ে। শুধু পালিয়ে যাননি, নিজের দুটো মোবাইলও সুইচ অফ করে দিয়েছেন যাতে পুলিশ তার লোকেশন টের না পায়। কিন্তু কেন? নাফিসার মোবাইলের কল ডিটেলস বলছে সবচেয়ে বেশিবার সে ডক্টর রণজয় মুখার্জির সঙ্গে কথা বলেছে। অবশ্য সেটা প্রথম দিকে, পরের দিকে দুজনের ফোনে কথা হতো না খুব একটা। কল রেকর্ড তো তাই বলছে। আর একটা আশ্চর্য জিনিস দেখা যাচ্ছে, ডক্টর জয়িতা মুখার্জি প্রেসক্রিপশনের তারিখ, যে তারিখে উনি নাফিসার প্রেগনেন্সি কনফার্ম করেছেন, সেই তারিখের দুজনের মধ্যে মোবাইলে শেষবারের মতো কথা হয়েছে। দুজনের কেউই তারপর একে অপরকে আর ফোন করেনি। হঠাৎ দুজনের মধ্যে কথা বলা বন্ধ হলো কেন? সুদীপ্ত বাবু নিজেই নিজেকে প্রশ্ন করছেন, আবার নিজেই উত্তর খুঁজছেন নিজের প্রশ্নের। কথা বলা বন্ধ হওয়ার দুটো কারণ থাকতে পারে। প্রথম কারণ, দুজনে যদি একসাথে বসবাস করে, কিন্তু সেটা কি হয়েছে? ডক্টর রণজয় একজন বিবাহিত পুরুষ, মনে হয় না উনি সংসার ছেড়ে নাফিসার সঙ্গে বসবাস করছিলেন। তাছাড়া একসাথে বসবাস করলেও ফোনে তো কথা হয় অনেক সময়, বাড়ির বাইরে যখন যায়। তাহলে দ্বিতীয় কারণ, নাফিসা তার প্রেগনেন্সির কথা সেদিন ডক্টর রণজয় মুখার্জিকে জানাতে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয় এবং তারপর থেকে দুজনের কথা বন্ধ হয়ে যায় প্রায়। ইয়েস, এটাই সঠিক কারণ। কিন্তু কেন? নাফিসার প্রেগনেন্সির সঙ্গে ডক্টর রণজয়ের কি সম্পর্ক? তার মানে কি এটাই দাঁড়াচ্ছে নাফিসার প্রেগনেন্সির কারণ ডক্টর রণজয় মুখার্জি নিজেই, আর সেই জন্য উনি পোস্টমর্টেম না করে সার্টিফিকেট লিখে দিলেন? ভেবেছিলেন নাফিসার দেহ মাটি চাপা পড়ার সাথে সাথে তার অপরাধটাও মাটি চাপা পড়ে যাবে। বারে বা, মেয়েটি যদি মুসলিম না হয়ে হিন্দু হতো, তাহলে তো ওই ভুয়ো সার্টিফিকেট দিয়ে কবে পঞ্চভূতে বিলীন হয়ে যেত মেয়েটির নশ্বর দেহ। কুমারী দেহের মজা নিয়েও কোনো সাজাই পেতেন না ডক্টর রণজয়। না, এর শাস্তি তো পেতেই হবে, ধরতেই হবে ওনাকে, যেখানে লুকিয়ে থাকুক না কেন। ডক্টর জয়িতা মুখার্জির মোবাইলও তো সুইচ অফ, তার মানে কি দুজনেই পলাতক? একসাথে দুজনে পালাচ্ছে কলকাতা ছেড়ে, কিন্তু পালিয়ে যাবেটা কোথায়? ছেলে রয়েছে কার্শিয়াংয়ে। আরে ইয়েস, ওরা দুজনে নিশ্চয়ই কার্শিয়াং পালাচ্ছে। ওখান থেকে ছেলেকে নিয়ে বিদেশে গা ঢাকা দিতে পারে। অঞ্জন, তুমি এক্ষুনি লুকআউট নোটিশ জারি করার ব্যবস্থা করো। ধরা মাত্র গ্রেপ্তার করতে হবে ডক্টর জয়িতা আর ওনার হাজবেন্ড রণজয় মুখার্জিকে। স্যার, আপনার কাছে কি ওনাদের ছবি আছে? আছে আছে, ওনাদের ছবি, ওনাদের গাড়ির ছবি সব আছে ফেসবুকে। গাড়ির নাম্বার নোট করে অ্যালার্ট জারি করে দাও সব সিগন্যালে। ওকে স্যার, আমি দেখছি। আর শোনো, এয়ারপোর্টে পাতা লাগাও বাগডোগরা যাওয়ার নেক্সট ফ্লাইট কটার সময় আছে। ওকে স্যার। কলকাতার ট্রাফিক সার্জেন্টের কাছে পৌঁছে গেছে ডক্টর রণজয়ের গাড়ির নাম্বার। ওনারা তৎপর হয়ে আছেন গাড়িটা আটকানোর জন্য। কিছুক্ষণের মধ্যে অঞ্চল খবর নিয়ে এলো বাগডোগরা যাওয়ার নেক্সট ফ্লাইট ছাড়বে সন্ধ্যে 6:30টায়। তার মানে আর ঘন্টা দুয়েক সময় আছে। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে লাগানো সিসিটিভি ক্যামেরার ডিসপ্লে, যাদবপুর থানার বড় মনিটরে এক মনে বসে দেখছেন সুদীপ্ত রায়। হাজার হাজার গাড়ি চলেছে কলকাতার রাজপথে। এর মধ্যে একটা নির্দিষ্ট গাড়িকে আলাদাভাবে চিহ্নিত করা খুবই দুষ্কর, তবু হাল ছাড়লে তো চলবে না। হঠাৎ মনিটরে নজরে পড়ল দুধসাদা একটা হোন্ডা সিটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলেছে এয়ারপোর্টের দিকে। নাম্বারটা পড়া যাচ্ছে না মনিটরে, কিন্তু যেভাবে একের পর এক গাড়িকে ওভারটেক করছে, এই গাড়িটাই নয় তো? ফেসবুকে একটা সাদা হোন্ডা সিটির ছবি দেওয়া ছিল। নেক্সট সিগন্যালে দাঁড়িয়ে গেল গাড়িটা। সামনে পরপর দাঁড়িয়ে আছে অনেকগুলো গাড়ি, ওভারটেক করা সম্ভব নয়। ক্যামেরা জুম করে নাম্বারটা দেখে নিয়ে হতাশ হলেন সুদীপ্তবাবু। না, এই গাড়িটা নয়। স্যার, এইমাত্র এয়ারপোর্ট থেকে খবর পেলাম বাগডোগরা যাওয়ার নেক্সট ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টে ওনাদের দুজনের নাম রয়েছে। হা হা হা, এইবার কোথায় যাবি বাপধন? অঞ্জন, তুমি এয়ারপোর্ট থানাকে জানিয়েছো তো? হ্যাঁ স্যার, জানিয়েছি। ইন্সপেক্টর সুশীল বাবু এন্ট্রি গেটের সামনে অপেক্ষা করছেন। ঠিক তখনই বেজে উঠল অঞ্জনের মোবাইল ফোন। মোবাইলটা স্পিকার ফোনে দিয়ে দিল অঞ্জন, যাতে সুদীপ্তবাবু শুনতে পায়। ডক্টর জয়িতা রণজয় মুখার্জি একটু আগে ক্যাব থেকে নেমে এন্ট্রি গেট দিয়ে এয়ারপোর্টে ঢুকতে যাচ্ছিল। দুজনকে আটক করা হয়েছে। বাহ, দারুণ খবর দিলেন। নিন স্যারের সঙ্গে কথা বলুন। সুশীল, আই অ্যাম প্রাউড অফ ইউ ব্রাদার। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। ওনাদের দুজনকে জিপে তুলে এখন আমি আপনার কাছেই আসছি। এসো, আমি অপেক্ষায় আছি। নাফিসার মৃত্যুর ব্যাপারে সামান্য জিজ্ঞাসাবাদ করার জন্যই পুলিশ তাদের আটক করেছে। এখনই ছেড়ে দেবে, এতে টেনশন করার কিছু নেই। নিজেই নিজেকে সাহস দিচ্ছেন ডক্টর রণজয়। তাছাড়া তিনি তো আর দেশ ছেড়ে পালাননি, নিজের ছেলের কাছে যাচ্ছিলেন, অতএব ভয় কিসের? কিন্তু নাফিসার যে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়েছে, এটা জানা নেই ডক্টর রণজয়ের।
রাম সিং যে ধরা পড়ে খুনের স্বীকারোক্তি দিয়ে দিয়েছে, এককালীন কিছু বাড়তি টাকার লোভে এই জঘন্য কাজটা করতে রাম সিং বাধ্য হয়েছে এক অজ্ঞাতনামা মহিলার প্ররোচনায়। এত কথা যে পুলিশ ইতিমধ্যে বের করে ফেলেছে, কল্পনাও করতে পারেননি ডক্টর দম্পতি। তাই পুলিশের জিপে বসে খুব তড়পাচ্ছে দুজনেই। সব রোগীর তো আর একই ওষুধে কাজ হয় না। ঠ্যাঙানি খেয়ে রাম সিং স্বীকারোক্তি দিয়ে দিয়েছে, কিন্তু রণজয়ের পেট থেকে কথা বের করার জন্য লাগবে অন্য দাওয়াই। একটু ছলনার আশ্রয় নিতে হবে ডক্টর রণজয়কে জেরা করার সময়। দরকার ইমোশনাল ব্ল্যাকমেলিং। এই ভেবে দক্ষ অ্যাসিস্ট্যান্ট অঞ্জনকে ডাকলেন সুদীপ্ত বাবু। অঞ্জন, তুমি একটা কাজ করো, বর্ধমান থেকে যে পোস্টমর্টেম রিপোর্টটা এসেছে ওটাকে জেরক্স করো। হ্যাঁ স্যার, 3 কপি করা আছে আমার কাছে। বেশ, ওই কপিতে একটা লাইন মুছে দাও হোয়াইটনার দিয়ে। কোন লাইনটা বলো তো? এর আগে নাফিসার পোস্টমর্টেম করা হয়নি, এটাই নাফিসার প্রথম পোস্টমর্টেম। এই লাইনটা স্যার? আরে বাহ, তুমি তো খুবই বুদ্ধিমান হে, তোমার প্রমোশন হলো বলে। হ্যাঁ, ওই লাইনটা মুছে ওখানে টাইপ করে দাও, মৃত্যুকালে নাফিসা 3 মাসে প্রেগনেন্ট ছিল। তারপর ওটাকে আবার জেরক্স করো, যেন মনে হয় অরিজিনাল থেকে কপি করা হয়েছে, এডিট করা হয়নি। বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝে গেছি। এয়ারপোর্ট থেকে যেন ঝড়ের গতিতে যাদবপুরে উড়ে এলো পুলিশ ইন্সপেক্টরের সুশীলের জিপ। একে একে জিপ থেকে নেমে এলেন ডক্টর জয়িতা মুখার্জি, রণজয় মুখার্জি। চোরের মায়ের বড় গলা, চেঁচিয়ে উঠলেন ডক্টর জয়িতা, আমাদের এখানে ধরে আনার মানে কি? ফ্লাইট মিস হয়ে গেল আমাদের? হা হা। আরে দাঁড়ান দাঁড়ান, আরও কত কি মিস হবে এখন। ঘরের খাওয়া মিস হবে, বাইরে ঘোরা মিস হবে। মিস নাফিসাকে খুনের দায়ে কত কি মিস করতে হবে, সবে তো শুরু। সুদীপ্ত বাবুর কথা শুনে হঠাৎ যেন ডক্টর জয়িতার ফর্সা মুখটা পানসে হয়ে গেল। ঢোক গিলে তোতলাতে লাগলেন, কে নাফিসা? এই নামে আমি কাউকে চিনি না। তাছাড়া আমি একজন ডাক্তার, আমি কেন কাউকে খুন করতে যাব? না না, খুন আপনি করেননি, করিয়েছেন। টাকা দিয়ে খুন করিয়েছেন আপনি। কি প্রমাণ আছে আপনার কাছে? যা খুশি বলে চলেছেন। প্রমাণ চান? পিছনে তাকিয়ে দেখুন তো, কন্যাদায়গ্রস্ত এই অভাবী ব্যাপারটাকে চিনতে পারেন কিনা। ঘাড় ঘুরিয়ে পিছনে একবার তাকাতেই চমকে উঠলেন জয়িতা। হাতে দড়ি বাঁধা অবস্থায় বেঞ্চে বসে আছে রাম সিং। না, চিনি না। চিনতে পারলেন না তো? বেশ, এবারে প্রেসক্রিপশনটা দেখে বলুন তো এটা আপনার হাতের লেখা কিনা। দেখেই বোঝা যাচ্ছে খুব ঘাবড়ে গেছে ডক্টর জয়িতা। বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে কপালে। হ্যাঁ, এটা আমার লেখা। তাহলে যে বললেন নাফিসাকে চেনেন না, পেশেন্টের নামটা তো আপনি নিজের হাতে লিখেছেন ম্যাডাম। হ্যাঁ, লিখেছি। সারাদিনে অনেক পেশেন্ট আসে আমার কাছে, সবাইকে কি মনে রাখা সম্ভব? একটু চেষ্টা করুন না, দেখবেন ঠিক মনে পড়ে যাবে। আপনি ভাবুন, গভীরভাবে ভাবুন। আমি ততক্ষণ রণজয় বাবুর সঙ্গে একটু গল্প করি। রণজয় বাবু, আপনি কি জানেন আপনার সই করা ময়নাতদন্তের রিপোর্টে সত্য গোপন করা হয়েছে? সত্য গোপন মানে কি? মানে নাফিসার প্রেগনেন্সি। এটা কেন আপনার রিপোর্টে লেখা ছিল না? এই দেখুন আপনার সই করা পোস্টমর্টেম রিপোর্ট। নিশ্চয়ই প্রেগনেন্ট ছিল না, তাই লেখা নেই। ও তাই নাকি? আজকাল তাহলে মৃত নারীও প্রেগনেন্ট হচ্ছে? বাহ বাহ, কত উন্নত হয়ে গেল চিকিৎসা শাস্ত্র। ডক্টর মুখার্জি, আপনার বোধহয় জানা নেই নাফিসার বাবার অনুরোধে আবার পোস্টমর্টেম করা হয়েছে তার মৃত কন্যার। পড়ে দেখুন তো কি লেখা আছে সেই রিপোর্টে। এডিট করা পোস্টমর্টেম রিপোর্টটা বের করে টেবিলে রাখলেন সুদীপ্ত বাবু। দরদর করে ঘামতে শুরু করেছেন ডক্টর রণজয়। খুব ভয় পেয়ে গেছেন রিপোর্টটা পড়ে। হতে পারে আমার পোস্টমর্টেমে ভুল ছিল। ডাক্তারবাবু কি ভুল হতে পারে না? মানুষ মাত্রই ভুল হয়, ডাক্তাররাও তো মানুষ। চুপ, একদম চুপ। ডাক্তাররা মানুষ নন, ডাক্তাররা ভগবান হন। কিন্তু রণজয় বাবু, আপনি ভগবান নন, আপনি হলেন পাক্কা শয়তান। এরপর তো নাফিসার ভ্রূণের ডিএনএ মিলিয়ে দেখা হবে আপনার সঙ্গে। কি করবেন তখন? ভালোই ভালোই সবকিছু স্বীকার করে নিন, এখনো সময় আছে। রণজয়ের গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। রণজয়কে ছেড়ে এবার ডক্টর জয়িতার দিকে তাকালেন সুদীপ্ত রায়। আরে আরে, ও কি করছেন? ব্যাগ থেকে মোবাইল বের করলেন কেন? উকিলকে ফোন করবেন? এই অঞ্জন, তুমি মহুয়াকে ডাকো তো। স্যারের ডাক শুনে লেডি কনস্টেবল মহুয়া এসে হাজির। মহুয়া, এনার মোবাইলটা কেড়ে নাও, আর ওই মোটা ডান্ডাটা নিয়ে ঘা কতক দিয়ে নিয়ে এসো আমার কাছে। ডক্টর জয়িতার চুলের মুঠি ধরে হিড়হিড় করে টানতে লাগলো মহুয়া। আহা লাগছে, ছাড়ুন ছাড়ুন। ছাড়বো এখনই? আরে দাঁড়া, আগে ঘা কতক মনের সুখে দিয়ে নি। সপাং করে লাঠির বাড়ি পড়লো জয়িতার পায়ের গোছায়। কোকিয়ে উঠলেন ডক্টর জয়িতা। পরক্ষণে আবার লাঠির বাড়ি ক্রমাগত মেরেই চলেছে লেডি কনস্টেবল। মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে জয়িতা। চোখের সামনে নিজের স্ত্রীকে এভাবে মার খেতে দেখে আর চুপ করে থাকতে পারল না ডক্টর। প্লিজ ওকে ছেড়ে দিন, আমি সব সত্যি বলবো।
সব দোষ আমার, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। জয়িতার কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন দয়া করে। হাত তুলে মহুয়াকে থামতে ইশারা করলেন সুদীপ্ত বাবু। কোকাতে কোকাতে রণজয়ের পাশের চেয়ারে এসে বসলো জয়িতা। কি ম্যাডাম, এবারে সব সত্যি কথা বলবেন তো? সুদীপ্ত রায়ের কথায় ঘাড় নেড়ে সায় দিলেন ডক্টর জয়িতা। অঞ্জন, তুমি ডক্টর রণজয়কে তোমার রুমে নিয়ে গিয়ে ওনার বয়ান নোট করো। জয়িতা ম্যাডামের বয়ান আমি নোট করব, তারপর দুজনের বয়ান মিলিয়ে দেখা হবে, ঠিক আছে? যাও, ওনাকে নিয়ে যাও তোমার চেম্বারে। ওকে স্যার। আসুন রণজয় বাবু। অঞ্জনের রুমটা সুদীপ্ত বাবুর চেম্বার থেকে 2টো রুম পরে। এখান থেকে শোনা যাবে না ডক্টর রণজয় কি বয়ান দিচ্ছেন। নোটবুক আর পেন সামনে রাখা আছে, অন করা আছে ভিডিও ক্যামেরা। সুদীপ্ত বাবু চায়ে চুমুক দিয়ে বললেন, নিন ম্যাডাম, শুরু করুন তো এবার। টেবিলের ওপরে রাখা কাচের গ্লাস থেকে চো চো করে পুরো জলটাই খেয়ে নিলেন জয়িতা। শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে নিয়ে বলতে শুরু করলেন, সেদিন আমার চেম্বারে একটি অল্প বয়সী মেয়ে এসেছিল। ওর কিছু সিমটমস থাকায় কনফার্ম করাতে এসেছিল ও প্রেগনেন্ট কিনা। তা আমি চেক আপ করে জানাই যে হ্যাঁ, সে প্রেগনেন্ট। মেয়েটিকে এত সুন্দর দেখতে, দেখলেই যেন মায়া পড়ে যায়। এত সুন্দর ওর মুখখানি। সাধারণত প্রেসক্রিপশন লিখে দিলে পেশেন্ট উঠে পড়ে, কিন্তু সেদিন আমার আর কোনো পেশেন্ট ছিল না। নাফিসাই ছিল সেদিনের লাস্ট পেশেন্ট। তাই একটু গল্প করতে ইচ্ছে হলো। জিজ্ঞেস করলাম, বিয়ে তো করনি, বয়ফ্রেন্ডকেও সঙ্গে আনুনি, একাই চলে এলে যে? ও বলল, না ম্যাম, আমার যে বয়ফ্রেন্ড সে আমাকে বিয়ে করতে পারবে না। সে জানেও না যে আমি প্রেগনেন্ট। সে খুব ব্যস্ত মানুষ। ও, তাহলে তো তুমি খুব সমস্যায় পড়ে যাবে। এখনো সময় আছে, তুমি অ্যাবর্শন করিয়ে নাও। নাফিসা রাজি হয়নি আমার কথায়। আমি তখন কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, তোমার বয়ফ্রেন্ড খুব ব্যস্ত বললে কি করেন উনি? ডিফেন্সে আছেন কি? আর উনি বিয়ে করতে পারবেন নাই বা কেন? প্রেম করতে পারলেন, প্রেগনেন্ট করতে পারলেন, আর বিয়ে করতে পারবেন না কেন? উনি একজন ডাক্তার, তাই খুব ব্যস্ত থাকেন। তাছাড়া উনি বিবাহিত। ও তাই নাকি? কি নাম ওনার? ডক্টর রণজয় মুখার্জি। নিজের স্বামীর নামটা ওর মুখে শুনে আমি চমকে গেছিলাম। সেটা অবশ্য নাফিসাকে বুঝতে দিইনি। রণজয়ের সঙ্গে আমার প্রেম করে বিয়ে। আমরা দুজনে একসাথে মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। আর সেই রণজয় কিনা আমাকে এইভাবে ধোকা দিতে পারলো। খুব কষ্ট পেয়েছিলাম আমি। আসলে ভালোবাসলেই মানুষ কষ্ট পায়। রণকে তো আমি ভীষণ ভালোবাসি, তাই খুব কষ্ট পেয়েছি। রণ যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়ে, তাই নাফিসাকে জোর করলাম অ্যাবর্শনটা করিয়ে নিতে। অনেক বোঝালাম, কিন্তু না, অ্যাবর্শন করাতেও কিছুতেই রাজি হয়নি। ও বলেছিল ওর শুধু একটাই দাবি, আসন্ন বাচ্চার পিতৃ পরিচয় যেন ডক্টর রণজয় মুখার্জি স্বীকার করে নেন। সেই মুহূর্তে নাফিসাকে আমি আর কিছু বলিনি। বাড়ি এসে রণকে সবকিছু খুলে বললাম। আবার সেদিনই নাকি নাফিসা ফোন করে রণকে বলেছে তার সন্তানের পিতৃত্বের দায় নিতে। রণ খুব টেনশনে ভুগছিল। ওর বিপি মারাত্মক রকমের হাই হয়ে গেছিল, স্ট্রোক হয়েও যেতে পারত। মেডিসিন দিয়ে আমি ব্যাপারটা কন্ট্রোলে আনি। রণ তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। সবকিছু স্বীকার করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। জীবনে প্রথমবার ভুল, তাই আমি রণকে ক্ষমা করে দিয়েছি। আর একটা কথা আমি চিন্তা করছিলাম, যদি নাফিসার সন্তান জন্ম নেয়, সে কিন্তু ভবিষ্যতে আমাদের তাতানুর সবকিছুর একজন ভাগিদার হয়ে উঠবে। সে নাফিসা মুখে যতই বলুক তার সন্তান ভাগ বসাতে আসবে না। বড় হয়ে সেই সন্তান কি আর নাফিসার কন্ট্রোলে থাকবে? আমার প্ল্যান রণকে কিচ্ছু জানাইনি, শুধু ওর কাছ থেকে জেনে নিয়েছিলাম নাফিসার ফ্ল্যাটের ঠিকানা। রণর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন প্লিজ। খুনের সিদ্ধান্ত আমার একার। আমি একাই সিদ্ধান্ত নিয়ে নিই যে আমাদের সংসারকে আবার আগের মতো সুখের করে তুলতে হবে। নাফিসাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। তাই রামসিনকে টাকার লোভ দেখিয়ে কাজটা হাসিল করি। কিন্তু এত কিছু করেও হাজতবাসটা এড়াতে পারলেন না। জানি না মহামান্য আদালত আপনাকে কি শাস্তি দেবেন, কিন্তু স্বামীর প্রতি আপনার এই অগাধ ভালোবাসা, এটা একটা সত্যি নজির হয়ে রইল। সুদীপ্ত বাবুর সুদক্ষ অ্যাসিস্ট্যান্ট অঞ্জন তার নোটবুক সামনে রেখে জেরা করার জন্য প্রস্তুত। রণজয় বাবু, প্রথমেই আপনাকে সতর্ক করে দিই, কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। যা সত্যি সেটাই বলবেন। দেখতেই পাচ্ছেন আপনার বয়ান রেকর্ড করা হচ্ছে ভিডিও ক্যামেরায়। পরে যদি আপনার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে, না না, আমি সত্যি কথাই বলবো, প্লিজ একটু দেখবেন জয়িতাকে যেন আর না মারে। হা হা হা, আপনি তো মশাই অদ্ভুত লোক। কে বেশি আপন আপনার কাছে, নাফিসা নাকি জয়িতা? অবশ্যই জয়িতা, সে আমার স্ত্রী। তাছাড়া নাফিসা তো আর জীবিত নেই। ওর প্রশ্ন আসছে কেন? কিন্তু যদি জানতে পারেন আপনার গোপন প্রেমিকা নাফিসার মৃত্যু দুর্ঘটনায় হয়নি, তাকে হত্যা করা হয়েছে, আর সে হত্যাকারীকে খুনের বরাত দিয়েছিলেন আপনার স্ত্রী জয়িতা, তাহলে কি আপনার বক্তব্য একই থাকবে? এসব কি বলছেন আপনি? জয়িতা খুনের বরাত দিয়েছিল? আমি বিশ্বাস করি না।
সে আপনি নাই করতে পারেন, কিন্তু আপনি অবিশ্বাস করলেও সত্যিটা তো আর মিথ্যে হয়ে যাবে না। আচ্ছা ধরুন, যদি আপনার স্ত্রী নিজের মুখে এটা স্বীকার করে নেন যে উনি বরাত দিয়েছিলেন নাফিসাকে খুনের জন্য, তখন কি করবেন? প্রথমত, এটা আমি বিশ্বাসই করি না, কিন্তু যদি দেখা যায় আমার বিশ্বাস অমূলক, জয়িতা যদি সত্যি এই জঘন্য কাজের সঙ্গে জড়িত থাকে, যদি এই কথা জয়িতা নিজের মুখে স্বীকার করে নেয়, তাহলে তাহলে কি? তাহলে জয়িতার সঙ্গে আমি আর কোনো রকম সম্পর্ক রাখবো না, ডিভোর্স দিয়ে দেব। কারণ নাফিসা তো একা মরেনি, তার সঙ্গে একটি অপূর্ণ শিশুরও মৃত্যু হয়েছে। হঠাৎ সেই শিশুটিকে নিয়ে পড়লেন কেন? শিশুটির বাবাকে আপনি? দেখুন, যা বলবেন খোলাখুলি বলবেন, লুকোচুরি খেলার আর সময় নেই আপনার। চোখ দুটো রুমাল দিয়ে মুছে নিলেন ডক্টর রণজয়। মনে পড়ে গেল নাফিসার কথা, সেই মিষ্টি মেয়েটির কলকল করে ঝর্ণাধারার মতো অনর্গল বকবকানি। মৃদু ধমক দিয়েছিলেন ডক্টর রণজয়, এত কথা বলো কেন তুমি? মুখ ব্যথা করে না তোমার? পালকের মতো হালকা শরীরটা রণর বুকে সঁপে দিয়েছিল নাফিসা। কতটুকু সময় তোমাকে কাছে পাই বলো, কত কথা বুকে জমে থাকে। মনে করে করে রাখি, দেখা হলেই বলবো, কিন্তু তোমাকে সামনে দেখলেই সব কেমন গুলিয়ে যায়, সব কথা বলাই হয়ে ওঠে না। তোমাকে যদি বরাবরের জন্য নিজের কাছে ধরে রাখতে পারতাম। আদর করে বুকে চেপে ধরে নাফিসার নরম গালে হাত বুলিয়ে দিয়েছিল রণজয়। কপালে এঁকে দিয়েছিল স্নেহ চুম্বন। মুখে কিছু না বললেও সে স্পর্শে ছিল আশ্বাস, যেন বলতে চেয়েছিল, নাফিসা, অল্প সময়ের জন্য তোমার কাছে আমি আসলেও তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে চিরদিনের জন্য। কিন্তু না, সেই আশ্বাস ছিল মিথ্যে। যদিও নিজে মুখ ফুটে ভালোবাসার কথা বলেননি, তবুও অনেক কথা তো না বলেও বলা হয়, আভাসে, ইঙ্গিতে, ব্যবহারে। চূড়ান্ত দুর্ব্যবহার করেছে নাফিসার সঙ্গে, কিন্তু আর নয়। এবার সত্যি কথাটা স্বীকার না করলে মরেও শান্তি পাবে না নাফিসার আত্মা। সমস্ত দ্বিধা কাটি ডক্টর রণজয় স্পষ্ট ভাষায় পরিষ্কার উচ্চারণে বলে উঠলেন, হ্যাঁ, আমি স্বীকার করছি নাফিসার গর্ভস্থ সন্তান ছিল আমার ঔরসজাত। ব্যাস এইটুকু জানার ছিল আপনার কাছে। এবার চলুন, স্যার অপেক্ষা করছেন। ক্যামেরা অফ করে দিয়ে রণজয়কে সঙ্গে করে নিয়ে গেল সুদীপ্তবাবুর চেম্বারে। ওদিকে আগে রেকর্ড করা হয়ে গেছে ডক্টর জয়িতার বয়ান। বসুন ডক্টর মুখার্জি, আপনারা শোনা দরকার কি বয়ান দিয়েছেন আপনার সহধর্মিনী। রেকর্ড করা ভিডিওটা প্রথম থেকে চালিয়ে দিলেন সুদীপ্তবাবু। বিস্ময়ে হতবাক হয়ে গেছেন ডক্টর রণজয়। এ কি দেখছে সে? নাফিসার মৃত্যু দুর্ঘটনার কারণে নয়, মার্ডার হয়েছিল নাফিসা, আর সে খুনের নেপথ্যে অন্য কেউ নয়, তার স্ত্রী জয়িতা। এ কথা সে অন রেকর্ড স্বীকার করেছে। চিৎকার করে উঠলেন রণজয়, এ আমি বিশ্বাস করি না। আপনারা জোর জবরদস্তি জয়িতাকে দিয়ে এইসব বলিয়ে নিয়েছেন। জানতাম আপনার বিশ্বাস হবে না। এই দেখুন, ডক্টর জয়িতার স্বাক্ষর। উনি নিজে তার লিখিত বয়ান দিয়েছেন, স্বীকার করে নিয়েছেন তার অপরাধের কথা। এরপরেও যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে জিজ্ঞেস করে নিন আপনার স্ত্রীকে। পাশেই তো বসে আছেন উনি, জিজ্ঞেস করুন আমরা কোনো জোর জবরদস্তি করেছি কিনা। এসব আমি কি শুনছি জয়িতা? কথা বলার মতো অবস্থায় নেই ডক্টর জয়িতা। রাগে ফুঁসছেন, কঠিন দৃষ্টিতে চেয়ে আছেন রাম সিং এর দিকে। তাড়াহুড়ো করতে গিয়ে বড় ভুল করে ফেলেছেন। ওই বিহারি রাম সিংকে ভরসা না করে যদি কোনো প্রফেশনাল লোককে দিয়ে কাজটা করানো হতো, তাহলে আজকে এই দুর্দিন দেখতে হতো না। কি হলো, কথা বলছো না কেন? উত্তর দাও জয়িতা, বলো, এসব তোমাকে দিয়ে জোর করে বলানো হয়েছে? রাগে আক্রোশে এবার ফেটে পড়লেন ডক্টর জয়িতা। হ্যাঁ, খুনটা আমি করিয়েছি, সজ্ঞানে আমি কাজটা করিয়েছি। তোমার পাপকে ঢাকতে গিয়ে সব দোষটা তোমার। তুমি যদি অবৈধ কাজটা না করতে, তাহলে আমাকেও এই কাজটা করতে হতো না। মানছি আমি অপরাধ করেছি, তোমার কাছে আমি স্বীকার করেও নিয়েছিলাম সে কথা। ক্ষমা চেয়েছিলাম তোমার কাছে, তুমি ক্ষমা করে দিয়েছিলে আমাকে। কিন্তু তারপরেও তুমি এই জঘন্য কাজটা করতে পারলে। এখন আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জয়িতা, তুমি একজন গাইনোকোলজিস্ট। কত মেয়ের তুমি ঘুচিয়ে দিয়েছো বাজা বদনাম, কত সন্তানহীনার কোলে তুমি সন্তান এনে দিয়েছো। আর সেই তুমি কিনা একটা গর্ভবতী মাকে নিজের হাতে খুন করলে। দুটো প্রাণকে সজ্ঞানে খুন করেছো তুমি। আর তারপরেও তোমার মধ্যে কোনো রকম অনুতাপ নেই? না, এই অপরাধের কোনো ক্ষমা হয় না। আজ থেকে তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। কৌতূহলী জনতার সাংবাদিকদের ভিড় জমে গেছে যাদবপুর থানার সামনে। সবাই জানতে উৎসুক ডক্টর দম্পতিকে অ্যারেস্ট করার কি কারণ। ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়েছে টিভি চ্যানেলের সাংবাদিক নবনীতা। অফিসার ইনচার্জ সুদীপ্ত বাবুর
স্নেহের পাত্রী নবনীতা, তাই ভেতরে ঢুকতে সেরকম বাধা পেতে হয়নি। ডক্টর দম্পতির দিকে মুভি ক্যামেরা অন করে জাকিয়ে বসেছে ইন্টারভিউ নিতে। বাধা দিলেন সুদীপ্ত বাবু, নো ক্যামেরা প্লিজ। ওনারা দুজনেই তাদের বয়ান দিয়েছেন। আপাতত পুলিশ কাস্টাডিতে থাকবেন আজকে রাতটা, কাল সকালে মামলা উঠবে আদালতে, তখন শুনে নেবেন। ঠিক আছে স্যার, ক্যামেরা অফ করে দিলাম। তবুও স্যার একটু আমাদের বলুন কি কারণে ওনাদেরকে অ্যারেস্ট করা হলো। শুধু এইটুকু জেনে রাখুন, একটি মেয়েকে খুনের দায়ে ওনাদেরকে আটক করা হয়েছে। যেহেতু এটা এখন আদালতের বিচারাধীন, তাই এর বেশি কিছু আমি বলতে পারবো না। ওকে স্যার, থ্যাংক ইউ। নবনীতা উঠে পড়ল তার ব্যাগপত্র গুছিয়ে। আরও সব সাংবাদিক হুমড়ি খেয়ে আছে গেটের সামনে। সবাইকে ফিরে যেতে হলো ভেতরে যাওয়ার অনুমতি না পেয়ে। সুদীপ্তবাবু ডাকলেন মহুয়াকে, ওনার মোবাইলটা একবার দাও, উনি একটা কল করবেন। মিসেস মুখার্জি, আপনি আপনার উকিলকে কল করতে পারেন। এর অপেক্ষাতেই ছিলেন ডক্টর জয়িতা। ফোনটা হাতে পেয়েই কল করলেন তার পরিচিত উকিল মিস্টার বাসুকে। মিস্টার বাসু, আপনি একটু তাড়াতাড়ি যাদবপুর থানায় চলে আসুন, ভীষণ আর্জেন্ট। কি ব্যাপার, কি হয়েছে ম্যাডাম? আমাকে অ্যারেস্ট করা হয়েছে। জামিনে ছাড়ানোর জন্য যা কিছু লাগে সেই সব কাগজপত্র সাথে নিয়ে আসবেন। ওকে ম্যাম, আমি আসছি। ফোনে কথা শেষ হতে সুদীপ্তবাবুর নির্দেশে ফোনটা আবার কেড়ে নিল মহুয়া। তারপর জয়িতাকে নিয়ে চলে গেল ওখান থেকে। মহিলা সেলে জয়িতাকে ঢুকিয়ে দিয়ে তালা বন্ধ করে দিল। রামসিংকেও একই সঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো পুরুষ সেলে। সুদীপ্তবাবু টেবিলের সামনে মাথা গুজে বসে আছে রণজয়। স্মিত হাসি সুদীপ্তবাবুর ঠোঁটে। এত বড় একটা ক্রাইমের কিনারা করে ফেলেছেন, খুশি তো হবারই কথা। রণজয় বাবু, চা খাবেন? এ কে আছিস? কানাইকে বলতো দুটো চা দিয়ে যেতে। আমি চা খাবো না। আরে খান খান, চা খেতে খেতে একটা খুশির খবর শোনাবো আপনাকে। কিছুক্ষণের মধ্যেই একটা বাচ্চা ছেলে এসে চা দিয়ে গেল। গরম চায়ে ফু দিয়ে তৃপ্তির চুমুক দিলেন সুদীপ্তবাবু। যেটা বলছিলাম, একটা জিনিস খেয়াল করলেন কি? ওই যে আপনার স্ত্রী আপনাকে ঠিক কতখানি ভালোবাসে। মানে মানে আপনার যাতে সম্মানহানি না হয় তার জন্য খুন করালেন একটি নির্দোষ মেয়েকে। অথচ দেখুন, উকিলকে যখন উনি ফোন করলেন তখন শুধু নিজের জামিনের কথা বললেন। উনি কিন্তু আপনার কথা বললেন না, বুঝলেন কিছু? এর কোনো উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থা নেই রণজয়ের। চুপ করে সে বসে আছে। তাহলে আমি বলে দিই, যে খুনটা আপনার স্ত্রী করিয়েছিল সেটা আপনার প্রতি ভালোবাসায় না, যতটা তার চেয়েও অনেক বেশি নিজের স্ট্যাটাস বাঁচাতে। উনি ফেসবুকে খুব অ্যাক্টিভ, বহু মানুষ ওনাকে চেনে। সমাজে ওনার একটা মান সম্মান আছে। সবাই যদি জেনে যায় ডক্টর জয়িতার হাজবেন্ড একটি কুমারী মেয়ের অবৈধ সন্তানের পিতা, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে ওনার স্ট্যাটাস? কিন্তু এরপর উনি যখন দেখলেন ধরা তো পড়েই গেছেন, সব সত্যির লিখিত বয়ান দিয়ে ফেলেছেন, প্রেস যখন সব জেনেই ফেলেছে, মামলাটা যখন আদালতে উঠতে চলেছে, এরপর আর আপনাকে বাঁচানোর চেষ্টা করে কি লাভ? মান সম্মান যা যাওয়ার তা তো চলেই গেল। এখন আপনি বাঁচলে বাপের নাম। প্লিজ ওসব কথা থাক। বেশ, থাক তাহলে। তবে একটা খুশির কথা শোনাবো বলেছিলাম, সেটা শুনুন। নিজের ড্রয়ার টেনে বের করলেন বর্ধমান থেকে আনানো পোস্টমর্টেম রিপোর্টের অরিজিনাল পেপারটা, মেলে ধরলেন টেবিলের ওপর। এটা পড়ে দেখুন তো কি লেখা আছে এতে। পোস্টমর্টেম রিপোর্টটা পড়ে অবাক হয়ে তাকিয়ে আছেন ডক্টর রণজয়। সুদীপ্ত বাবুর ঠোঁটে লেগেই আছে স্মিত হাসিটা। কিছু বুঝলেন? না, পুরোটা বুঝিনি। এটাই নাফিসার প্রথম পোস্টমর্টেম। এর আগে নাফিসার পোস্টমর্টেম করা হয়নি, এই লাইনটা বুঝতে পেরেছি। কিন্তু ওটা বুঝতে পেরেছেন কারণ আপনি পোস্টমর্টেমই করেননি নাফিসার, তাই তো? হ্যাঁ। তাহলে কোনটা বুঝতে পারলেন না? নাফিসার প্রেগনেন্সির ব্যাপারে কিছু লেখা নেই। তাহলে কি ও প্রেগনেন্ট ছিল না? ভুল বললেন, নাফিসা প্রেগনেন্ট ছিল, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টটা নাফিসার মৃতদেহ নয়, নাফিসা জীবিত। এসব কি বলছেন আপনি? আমি নিজের চোখে দেখেছি ওই ডেড বডির গলায় সেই লকেটটা ছিল, যেটা আমি নাফিসার 20 বছরের জন্মদিনে উপহার দিয়েছিলাম। ওটা কি করে আসবে ডেড বডির গলায়? রিয়া নাম শুনেছেন? কে রিয়া? ও হ্যাঁ, রিয়া তো আমার স্টুডেন্ট ছিল, নাফিসার ক্লাসমেট। দুজনের খুব বন্ধুত্ব। নাফিসা যখন ওর বন্ধুদের গল্প আমার কাছে করত, রিয়ার প্রসঙ্গ আসতো বারবার। বলেছিল রিয়া ওর সবচেয়ে ভালো বান্ধবী, ওর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সেই রিয়াই বাবার ওপর অভিমান করে বাড়ি থেকে পালিয়ে নাফিসার ফ্ল্যাটে গিয়ে উঠেছিল। তারপর দুই বান্ধবী একসাথে থাকলে যা হয়, এ ওর জিনিস পরে, ও এরটা। বন্ধুরা পাল্টাপাল্টি করে পড়ে না, সেই রকমই কিছু হবে। আপনার দেওয়া লকেট নিশ্চয়ই রিয়াকে পড়তে দিয়েছিল নাফিসা। তারপর রামসিংয়ের ভুলে নাফিসার বদলে খুন হয়ে গেল রিয়া। ও, নাফিসা তাহলে বেঁচে আছে? এখন কোথায় আছে নাফিসা? এই সুখবরটাই দেওয়ার ছিল আপনাকে। কিন্তু নাফিসা এখন কোথায় আছে সেটা আমার জানা নেই। যাক, এবার আমি আসি। কাল সকালে আপনাকে আদালতে নিয়ে যাব। রাতটা পুলিশ হেফাজতে থাকুন।
সুদীপ্ত বাবু বেরিয়ে যেতে মিস্টার বাবু এসে উপস্থিত। অনেক চেষ্টা করে উনি ডক্টর জয়িতাকে জামিনে ছাড়াতে পারলেন না। রাতটুকু তিনজনকে কাটাতে হলো পুলিশ কাস্টাডিতে। পরদিন উনি একেবারে তৈরি হয়ে আগে পৌঁছে গেছেন আদালতে। ঠিক ঠিক করছে আদালত চত্বর। সাংবাদিকরা সব হামলে পড়েছে। যদি কিছু ছবি তোলা যায়, যদি কথা বলা যায় ডক্টর জয়িতা এবং ওনার হাজবেন্ড রণজয়ের সাথে। টিভি চ্যানেলে দেখানো হচ্ছে ব্রেকিং নিউজ, ডক্টর দম্পতির কীর্তিকলাপ। সমস্ত খবরের কাগজের প্রথম পাতায় ডক্টর দম্পতির ছবি। বর্ধমান থেকে আদালতে এসে হাজির হয়েছে নাফিসার বাবা। রিয়ার বাবাও এসে উপস্থিত বেলা 12:30টায়। পুলিশ ভ্যানে করে আদালতে আনা হলো 3 অপরাধীকে। ডক্টর জয়িতার সপক্ষে মামলা লড়বেন মিস্টার বাসু। রাম সিংয়ের ক্ষমতা নেই উকিল নিয়োগ করার। সরকারি উকিল লড়াই করবেন রাম সিং। এর সপক্ষে ডক্টর রণজয় নিজের জন্য কোনো উকিল নিয়োগ করেননি, যা বলার উনি নিজেই বলবেন। শুনানি শুরু হতে মিস্টার বাসু অনেক লড়াই করলেন ডক্টর জয়িতার জামিন পাওয়ার জন্য। 3 জনের বক্তব্যই খুব মনোযোগ দিয়ে শুনলেন জজ সাহেব। লাঞ্চের বিরতির পর এসে জামিন দিলেন ডক্টর রণজয়কে এবং 14 দিনের জেল হেফাজতের আদেশ দিলেন রাম সিংয়ের ডক্টর জয়িতাকে। অনেক অনুরোধ, অনেক কান্নাকাটি করেও জেল যাত্রা আটকাতে পারলেন না ডক্টর জয়িতা। রিয়ার মৃত্যুর কয়েকদিন আগে থেকেই 1 লক্ষ করে 5 বারে পুরো 5 লাখ টাকাটাই ব্যাংক থেকে তুলে নিয়েছিল নাফিসা। এরপর কলকাতা ছেড়ে নাফিসা যেখানে বরাবরের জন্য চলে যাবে, সেখান থেকে যদি এটিএম কার্ড ব্যবহার করে তাহলে নাফিসার বাবা খোঁজ পেয়ে যেতে পারে তার মেয়ে এখন কোথায় আছে। তাই সে রিস্ক নেয়নি নাফিসা। যেদিন পুরো 5 লাখ টাকা তোলা হয়ে গেল, সেদিনই রাতের ট্রেন ধরে নাফিসা চলে গেল কলকাতা শহর ছেড়ে বহু দূরে, যেখানে কেউ তাকে আর খুঁজে পাবে না। নাফিসা কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে সেই কথা একমাত্র জানতো তার বেস্ট ফ্রেন্ড রিয়া। সেই রিয়ার সঙ্গে ফোনে আর যোগাযোগ করতে পারেনি নাফিসা। খুবই দুশ্চিন্তায় দিন কাটছে আসন্ন প্রসবার। কি হলো রিয়ার? কেন তাকে ফোনে পাওয়া যাচ্ছে না? সে ভালো আছে তো? সেদিন কান্নায় ভেঙে পড়েছিল নাফিসা যেদিন খবরের কাগজের প্রথম পাতায় চোখে পড়ল রিয়ার মৃতদেহের ছবি। সেই লকেট যেটা আবদার করে পড়তে চেয়েছিল রিয়া। ওমা কি সুন্দর রে, ডক্টর রণজয় দিয়েছিল এটা। দে না রে একটু পড়ি। হাসি মুখে বেস্ট ফ্রেন্ড রিয়ার গলায় নিজের হাতে পরিয়ে দিয়েছিল সেই লকেট। এটা তোকেই দিয়ে গেলাম বরাবরের জন্য। সে কি, আমি তো এমনি একবার পড়তে চেয়েছিলাম। না রে, ওটা আমার আর দরকার নেই। যে মানুষটা তার সন্তানের পিতৃত্বের দায় স্বীকার করতে পারে না, তার দেওয়া উপহার আমি রাখতে চাই না। এদিকে দিনের পর দিন শুনানি চলছে কলকাতার আদালতে। খবরের কাগজ পড়ার জন্য উদগ্রীব হয়ে রোজ সকালে অপেক্ষা করে থাকে নাফিসা। আর কবে শাস্তি পাবে রিয়ার হত্যাকারী? অবশেষে একদিন হলো অপেক্ষার অবসান। পূর্ণ গর্ভবতী নাফিসা প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছে স্থানীয় নার্সিংহোমে। যেদিন রায় বেরোলো সেদিনই সকালে একটি সুস্থ সবল পুত্র সন্তানের জন্ম দিয়েছে নাফিসা। সদ্যজাত ছেলেকে স্তন্যপান করাতে করাতে চোখ আটকে আছে নার্সিংহোমের রুমের দেওয়ালে টাঙানো টিভির পর্দায়। ব্রেকিং নিউজ, নাফিসার মৃতদেহ বলে যে দেহটির পোস্টমর্টেম করা হয়েছিল, সে মৃতদেহের ডিএনএর সঙ্গে রিয়ার বাবার ডিএনএ হুবহু মিলে গেছে। অর্থাৎ কিনা মৃতদেহটি রিয়ার। বর্তমানে নাফিসা কোথায় আছে সেই খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মহামান্য আদালত এইমাত্র শাস্তি ঘোষণা করলেন অপরাধীদের। খুনি রাম সিং তার অপরাধ স্বীকার করে নেওয়ায় এবং সে রাজ সাক্ষী হওয়ায় এবং এটা কন্যা দায়গ্রস্ত পিতার প্রথম অপরাধ বিবেচনা করে মহামান্য আদালত তাকে 6 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একজন শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত ডাক্তার, বিশেষ করে একজন গাইনোকোলজিস্ট হয়েও যার কাজই হলো গর্ভবতী মায়ের এবং তার গর্ভস্থ সন্তানের খেয়াল রাখা, সেই ডাক্তার যদি এরকম একটা জঘন্যতম অপরাধ করে তাহলে তার শাস্তি ফাঁসি। ভাগ্যক্রমে বেঁচে গেছে গর্ভবতী মা নাফিসা, কিন্তু তার জন্য এই অপরাধকে লক্ষ্য করে দেখা যাবে না। বিরোধী পক্ষের উকিলের এরকম নানান যুক্তিকে পাল্টা যুক্তি দিয়ে পরাস্ত করতে পারলেন মিস্টার বাসু। রায় ঘোষণা হলো ডক্টর জয়িতার। মাফ করবেন, উনি আর ডক্টর নেই, ওনার রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করা হয়েছে। রায় ঘোষণা হলো মিসেস জয়িতা মুখার্জির। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দিয়েছেন, সঙ্গে 10 লক্ষ টাকা জরিমানা। ডক্টর রণজয় রেজিস্ট্রেশন নাম্বার অবশ্য বাতিল করা হয়নি। সরকারি কাজে গাফিলতির অভিযোগে ওনাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে 1 বছরের জন্য। হঠাৎ কেঁদে উঠল নাফিসার পাশে শুয়ে থাকা নাফিসার সন্তান। রণর ভালোবাসার নিদর্শন। নাফিসার চোখেও জল। এতদিন পর শাস্তি পেল জয়িতা মুখার্জি। এবার শান্তি পাবে রিয়ার আত্মা। ছেলের কান্না শুনে শিশুপুত্রকে বুকে জড়িয়ে ধরে রেখেছে নাফিসা। কি রে, কাঁদছিস কেন? বাবার শাস্তি হয়েছে শুনে? কই, আমি তো কাঁদছি না, এই দেখ আমার চোখে জল আছে। বলতে বলতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল নাফিসা।
আমি আমার কথা রাখতে পারলাম না রন। তোমাকে বলেছিলাম সন্তান ভূমিষ্ঠ হলে তোমাকে ফোন করে জানাবো, তুমি এসে মুখ দর্শন করে যেও, কিন্তু না, আমি আমার সিদ্ধান্ত বদলে নিলাম। তুমি যদি পিতৃত্বে দায় স্বীকার করে নিতে, তাহলে আমার প্রিয় বান্ধবী রিয়া এইভাবে মারা যেত না। তোমাকে আর আমি সুযোগ করে দেব না আমার সঙ্গে দেখা করার। তোমাকে সুযোগ দেব না তোমারই সন্তানের মুখ দেখার। আমি একা মানুষ করব আমার সন্তানকে, দেখিয়ে দেব সিঙ্গেল মমরাও পারে তাদের সন্তানকে মানুষ করতে। স্কুলে ভর্তি করতে গেলে বাবার নাম না জানালেও এখন ভর্তি করা যায়। শিক্ষায় দীক্ষায় আদর্শে একজন মানুষের মতো মানুষ করে তুলবো আমার সন্তানকে। বড় হয়ে ডাক্তার হবে আমার ছেলে। আমি তো আর ডাক্তার হতে পারলাম না, ছেলে আমার অপূর্ণ ইচ্ছা পূরণ করবে। যে সে ডাক্তার নয়, সে হবে আদর্শ ডাক্তার। লোকে যেন বলে, হ্যাঁ, আমার ডাক্তার ছেলে ভগবানেরই আর এক রূপ। যদি আমাকে কখনো মনে পড়ে, যদি কোনোদিন ছেলের মুখ দেখতে ইচ্ছে করে তোমার, তাহলে তোমাকেই খুঁজে বের করতে হবে আমার ঠিকানা। ভগবান না করুন, শেষ বয়সে হয়তো এমন দিন আসতে পারে তুমি অসুস্থ হয়ে ভর্তি আছো হাসপাতালে, আর তোমারই চিকিৎসা করতে এসেছে তোমারই ঔরসজাত সন্তান, অথচ তুমি তাকে দেখেও চিনতে পারলে না। হয়তো সেটাই হবে তোমার আর তোমার সন্তানের প্রথম ও শেষ দেখা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।